বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধারাবাহিকভাবে কমেই চলছে। সেই জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ বাংলাদেশের প্রকৃত রিজার্ভের পরিমাণ প্রকাশ করার জন্য চাপ দিচ্ছে। রিজার্ভ কমে যাওয়ার বিষয়টি নিয়ে সরকারও কিছুটা চিন্তিত। প্রধানমন্ত্রী বলেন, রিজার্ভের টাকা কেউ চিবিয়ে খায়নি, এ টাকা মানুষের কাজেই লাগছে। রিজার্ভ কমার জন্য সরকার বৈশ্বিক পরিস্থিতি আর উন্নয়ন ব্যয়কে দায়ী করলেও অর্থনীতিবিদরা রিজার্ভ কমার পেছনে আরও বেশ কিছু বিষয়কে চিহ্নিত করেছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কিভাবে কমলো তা নিয়ে আলোচনা করা হবে। তার পূর্বে আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। প্রথমেই রিজার্ভ কি সে সম্পর্কে জানা দরকার। বিভিন্ন পণ্য রপ্তানি, রেমিটেন্স, ঋণ বা অন্যান্য উৎস থেকে সরকার ডলার আয় করে তা দিয়ে দেশের আমদানি, ব্যয় এবং ঋণের সুদ সহ যাবতীয় খরচ মেটানোর পর কেন্দ্রীয় ব্যাংকের কাছে যে পরিমাণ ডলার সঞ্চিত থাকে সেটাই মূলত বৈদেশিক মুদ্রার রিজার্ভ। রিজার্ভের সাথে আরেকটি বিষয় ঘনিষ্ঠভাবে জড়িত, তা হলো ব্যালেন্স অফ পেমেন্ট। যে কোনো দেশের অর্থনীতির জন্য ব্যালেন্স অফ পেমেন্ট বা লেনদেনের ভারসাম্য খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত আমদানি রপ্তানির আর্থিক হিসেবকেই ব্যালেন্স অফ পেমেন্ট বলা হয়। ব্যালেন্স অফ পেমেন্টকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়: এক কারেন্ট অ্যাকাউন্ট, দুই ক্যাপিটাল অ্যাকাউন্ট। কোনো দেশের নিত্য প্রয়োজনীয় পণ্য, তেল, গ্যাস, খাদ্য যাবতীয় আমদানি রপ্তানির হিসাবটাকে কারেন্ট অ্যাকাউন্টে লিপিবদ্ধ করা হয়। অন্যদিকে দেশ বিদেশের বিভিন্ন বিনিয়োগ, ঋণ এবং ব্যাংকিং তথ্য ক্যাপিটাল অ্যাকাউন্টে হিসাব করা হয়। ডলারের দাম বেড়ে যাওয়ার পর থেকে বাংলাদেশের রিজার্ভ এবং ব্যালেন্স অফ পেমেন্ট এর বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। সাধারণত দেশ থেকে পণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়। সেই বৈদেশিক মুদ্রা দিয়েই আবার প্রয়োজনীয় পণ্য বিদেশ থেকে আমদানি করা হয়। কিন্তু ডলারের বিপরীতে টাকার মান অনেক কমে যাওয়ার কারণে পণ্য আমদানি করতে বাংলাদেশের রিজার্ভ থেকে প্রচুর অর্থ খরচ হচ্ছে। বাংলাদেশের রিজার্ভ অল্প কিছুদিন আগেও 50 বিলিয়ন ডলার ছিল, সেখান থেকে রিজার্ভ এখন 35 বিলিয়নে নেমে এসেছে। অর্থনীতিবিদরা মনে করছেন, রিজার্ভ পতনের এই হার অত্যন্ত উদ্বেগজনক। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অর্থনীতিবিদ ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, টাকার মান ভয়াবহভাবে কমে যাচ্ছে, আমদানি ব্যয় বেড়ে যাচ্ছে, জ্বালানি খাদ্য দ্রব্যের উপর প্রভাব পড়ছে, সার্বিক অবস্থা মূল্যস্ফীতিকে উস্কে দিচ্ছে। মানুষ তো আসলে ভালো নেই, জীবনের মান কমে যাচ্ছে। চলতি 2022-23 অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত রিজার্ভ থেকে 489 কোটি ডলার বিক্রি করেছেন বাংলাদেশ ব্যাংক। গত অর্থবছরে বিক্রি করা হয়েছিল 762 কোটি ডলার। বিক্রিত ডলারের 90% খরচ করা হয়েছে জ্বালানি আমদানি করার জন্য। গত বছরের আগস্টের রিজার্ভ ছিল 4,400 কোটি ডলার। বর্তমানে রিজার্ভ রয়েছে 3,585 কোটি ডলার। আইএমএফ বলেছে, বাংলাদেশ রিজার্ভ হিসাব করার ক্ষেত্রে আন্তর্জাতিক রীতি অনুসরণ করে না। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বাংলাদেশের রিজার্ভ হিসাব করা হলে 35 বিলিয়ন ডলারের চেয়েও অনেক কম হবে। বাংলাদেশ ব্যাংক রিজার্ভের অর্থ ডলারের পাশাপাশি বিদেশে বিভিন্ন বন্ড, মুদ্রা ও স্বর্ণে বিনিয়োগ করে রেখেছেন। সবচেয়ে বেশি অর্থ রাখা হয়েছে ডলারে। আবার রিজার্ভের অর্থ দিয়ে দেশেও বেশ কিছু তহবিল গঠন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী তাদের হিসাবের মোট গ্রস রিজার্ভের পরিমাণ 34.3 বিলিয়ন ডলার। সেখান থেকে বিভিন্ন তহবিলে বিনিয়োগ করা এবং ঋণ হিসাবে দেয়া 8 বিলিয়ন ডলার বাদ দিলে নেট রিজার্ভের পরিমাণ দাঁড়ায় 26.3 বিলিয়ন ডলার। রিজার্ভ থেকে 700 কোটি ডলার দিয়ে গঠন করা হয়েছে রপ্তানি উন্নয়ন তহবিল। এছাড়াও রিজার্ভের অর্থ দিয়ে লং টার্ম ফান্ড, গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড এবং বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন তহবিল নামে আরও বেশ কয়েকটি ফান্ড গঠন করা হয়েছে। পায়রা বন্দর নির্মাণের কাজে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন তহবিল থেকে অর্থ খরচ করা হয়েছে। সেই সাথে বাংলাদেশের বাজেটেও 82,745 কোটি টাকার একটি বিশাল অঙ্কের ঘাটতি রয়েছে, যার সিংহভাগ মেটানো হচ্ছে রিজার্ভ থেকে। এছাড়া বাংলাদেশের বিমানকে উড়োজাহাজ কেনার জন্য এবং
সোনালী ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ ধার দেওয়া হয়েছে। সব মিলিয়ে বিভিন্ন তহবিল ও প্রকল্পে রিজার্ভের $8 বিলিয়ন খরচ করা হয়েছে। এর বাইরে শ্রীলঙ্কাকে দেওয়া হয়েছে $20 কোটি। খরচ করা এই সব অর্থ রিজার্ভের সাথে যোগ করা হলে আইএমএফ এর পরামর্শ অনুযায়ী এই সকল অর্থ যদি বাংলাদেশের রিজার্ভ থেকে বাদ দেওয়া হয় তাহলে মোট রিজার্ভের পরিমাণ দাঁড়াবে প্রায় $27 বিলিয়ন। বাংলাদেশ একটি আমদানি নির্ভর দেশ। আমাদের দেশের চাহিদা মেটানোর জন্য প্রচুর জিনিস আমদানি করতে হয়। আমদানি করা পণ্যগুলোর মধ্যে প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি বহু অপ্রয়োজনীয় পণ্যও আছে। বিশেষ করে বিলাসদ্রব্য আমদানি করার কারণে বাংলাদেশের প্রচুর বৈদেশিক মুদ্রা খরচ হয়। মূলত এই সব বিলাসদ্রব্য আমদানি দেশের টাকা বিদেশে পাচার করার একটি অন্যতম মাধ্যম। কোনো পণ্যের প্রকৃত মূল্য যা তার চেয়ে অনেক বেশি দামে আমদানি দেখিয়ে বাকি টাকা সহজেই বিদেশে পাচার করা যায়। সামগ্রিকভাবে রিজার্ভ কমে যাওয়ার জন্য করোনা মহামারী এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতো বৈশ্বিক পরিস্থিতিকে দায়ী করছে সরকার। অর্থনীতিবিদরা বলছেন বৈশ্বিক পরিস্থিতি কিছুটা দায়ী তো বটেই, তবে রিজার্ভ করার ক্ষেত্রে আর্থিক খাতে সুশাসনের অভাব বৈশ্বিক পরিস্থিতির চেয়েও বেশি দায়ী। যুদ্ধ হয়তো একসময় শেষ হয়ে যাবে, কিন্তু দেশের অর্থ ব্যবস্থাপনায় দুর্নীতি দমন করে সুশাসন নিশ্চিত করা না হলে ভবিষ্যতেও এই ধরনের সমস্যা লেগেই থাকবে। বাংলাদেশের রিজার্ভ যে কয়টি বিষয়ের উপর দাঁড়িয়ে, তার মধ্যে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স অন্যতম। রিজার্ভকে সন্তোষজনক অবস্থায় আনতে এই রেমিটেন্স আরও বাড়ানো জরুরি। এর জন্য পরিকল্পিতভাবে বিদেশের শ্রমবাজার বাড়ানোর বিষয়কে সরকারকে ভাবতে হবে। অর্থনীতিবিদরা মনে করেন বাংলাদেশ থেকে অনেক বেশি অদক্ষ শ্রমিক বিদেশে যাচ্ছে। এই শ্রমিকদেরকে দক্ষ করে বিদেশে পাঠাতে পারলে দ্বিগুণ রেমিটেন্স আয় করা যেত। সাধারণত অন্যান্য দেশের একজন দক্ষ শ্রমিক বাংলাদেশের 3 জন শ্রমিকের সমান আয় করেন। যেহেতু রেমিটেন্সের উপর দেশের অর্থনীতি অনেকাংশ নির্ভরশীল, তাই এই খাতকে আরও গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। বাংলাদেশের রিজার্ভ স্বাভাবিক অবস্থায় ফেরাতে রপ্তানি আয় বাড়ানোর বিষয়ে জোর দিতে হবে।